আমরা তো কম্পিউটারকে C++, পাইথন, জাভা এইসব কত হাই লেভেল ভাষাতেই নির্দেশ দিই, তাই না? হ্যাঁ, ঠিক। কিন্তু কম্পিউটারের যে প্রসেসর, মানে তার যে ব্রেন, সে নিজে ঠিক কোন ভাষায় কথা বলে? ওর একেবারে ভেতরের নিজস্ব মাতৃভাষাটা কি? সেটাই হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আজকের এই গভীর আলোচনায় আমরা এই অ্যাসেম্বলির মূল ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব, আর একজন সিএসই ছাত্রের জন্য এই লো লেভেল ভাষাটা জানা কেন জরুরি সেটাও দেখব। চলুন শুরু করা যাক। একদম ঠিক বলেছ। ওই হাই লেভেল ভাষাগুলো তো আমাদের মানুষের বোঝার সুবিধার জন্য তৈরি, কিন্তু প্রসেসর সরাসরি বোঝে শুধু মেশিন কোড, মানে 0 আর 1 এর খেলা। হ্যাঁ, বাইনারি। ঠিক। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো এই মেশিন কোডের সব থেকে কাছের, কিন্তু মানুষের পড়ার যোগ্য একটা রূপ। অনেকটা ধরুন রেসিপি দেখে রান্না করার মতো। রেসিপিটা হলো অ্যাসেম্বলি, আর আসল রান্নাটা হলো মেশিন কোড। বাহ, বেশ ইন্টারেস্টিং তুলনা। তাহলে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের গঠনটা ঠিক কেমন? কি থাকে এর মধ্যে? মূলত দুটো ভাগ, দুটো প্রধান জিনিস। এক হলো ইনস্ট্রাকশন, মানে নির্দেশ, যেগুলো প্রসেসরকে সরাসরি কাজ করতে বলে। যেমন যোগ করো, মানে এডি, ডেটা সরাও, এমওভি। আচ্ছা। আর দ্বিতীয় হলো ডিরেক্টিভ। এগুলো কিন্তু প্রসেসরকে কিছু বলে না। এগুলো অ্যাসেম্বলার নামের একটা প্রোগ্রামকে নির্দেশ দেয় যে কোডটা কিভাবে সাজাতে হবে বা মেমরি কিভাবে ব্যবহার হবে, এই সব। ও আচ্ছা, মানে ইনস্ট্রাকশন হলো কাজের নির্দেশ, আর ডিরেক্টিভ হলো সেই কাজটা সাজানোর নির্দেশ অ্যাসেম্বলারের জন্য। একদম। কিছু জরুরি ডিরেক্টিভের উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আর একটু পরিষ্কার হবে। হ্যাঁ, অবশ্যই। যেমন ধরুন সেগমেন্ট আর এন্ডস। এগুলো ব্যবহার হয় প্রোগ্রামের বিভিন্ন যৌক্তিক অংশ বা সেগমেন্ট তৈরি করতে। মানে কোডের জন্য একটা অংশ, ডেটার জন্য আর একটা, এইরকম। আচ্ছা। তারপর অ্যাজিউম ডিরেক্টিভ অ্যাসেম্বলারকে বলে দেয় কোন সেগমেন্ট রেজিস্টার কোন সেগমেন্টের অ্যাড্রেস মনে রাখবে। ডেটা রাখার জন্য জায়গা বানাতে লাগে ডিবি, মানে ডিফাইন বাইট, বা ডিডব্লিউ, ডিফাইন ওয়ার্ড। বাইট বা ওয়ার্ড অনুযায়ী জায়গা নেওয়া। হ্যাঁ, আর ওআরজি দিয়ে প্রোগ্রামের এক্সিকিউশন কোথা থেকে শুরু হবে সেটা বলা যায়, আর ইএন্ড দিয়ে অ্যাসেম্বলারকে বোঝানো হয় যে সোর্স কোড এখানেই শেষ। এগুলো আসলে প্রোগ্রামটার একটা কাঠামো বা ব্লুপ্রিন্ট তৈরি করে দেয়। ডিরেক্টিভ অ্যাসেম্বলারকে কি নির্দেশ দেয় মনে থাকবে তো? হ্যাঁ, মানে প্রোগ্রামটা কিভাবে অর্গানাইজড হবে সেই নির্দেশ। বেশ, এবার তাহলে কিছু সহজ ইনস্ট্রাকশনের কথা বলুন যেগুলো আসল কাজটা করে। একদম বেসিক হলো গাণিতিক ইনস্ট্রাকশন, যেমন অ্যাড মানে যোগ, সাব মানে বিয়োগ, এনআইসি আছে যেটা মান 1 বাড়ায়, ডিইসি আছে যেটা 1 কমায়। এগুলো আমাদের চেনা সাধারণ গণিতের মতোই। রেজিস্টার বা মেমরি ডেটার ওপর কাজ করে। এগুলো তো বেশ সোজাসাপটা। গাণিতিক ইনস্ট্রাকশনগুলোর প্রধান কাজ কি? ডেটা নিয়ে সাধারণ অঙ্ক করা, তাই তো? একদম। এরপর আছে লজিক্যাল ইনস্ট্রাকশন, যেমন অ্যান্ড, অর, এক্সওআর। এগুলো বিট লেভেলে কাজ করে। ঠিক তাই। এগুলো সংখ্যার বাইনারি রূপের প্রত্যেকটা বিট ধরে ধরে কাজ করে, মানে বিটওয়াইজ অপারেশন। ধরুন দুটো সংখ্যার বিটগুলোর মধ্যে লজিক্যাল অ্যান্ড বা ওর অপারেশন করা। এছাড়াও আছে নট, যেটা বিট উল্টে দেয়, মানে 0-কে 1, 1-কে 0 করে। আচ্ছা। আর আছে শিফট ইনস্ট্রাকশনস, যেমন এসএচএল বা এসএএল, মানে বামে সরানো, যা আসলে 2 দিয়ে গুণ করার মতো। এসএইচআর বা এসএআর ডানে সরায়। এগুলো ডেটার খুব সূক্ষ্ম পরিবর্তন করতে কাজে লাগে, যেমন ধরুন কোনো মাস্কিং বা সুইচ অন অফ করার মতো কাজে। লজিক্যাল ইনস্ট্রাকশনসগুলো ডেটার কোন স্তরে কাজ করে? বিট স্তরে। তার মানে হার্ডওয়্যারের সাথে নিচু স্তরে কথা বলতে বা ডেটা নিয়ে খুব নিখুঁত কাজ করতে এগুলো জরুরি, তাই না? একেবারে। দেখুন, প্রোগ্রাম তো শুধু একটার পর একটা কাজ সোজাসুজি করে না, সিদ্ধান্তও নিতে হয়। হ্যাঁ, ঠিক। এর জন্য আছে ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, জেএমপি, মানে জাম্প। এটা দিয়ে প্রোগ্রামের এক্সিকিউশন এক জায়গা থেকে অন্য জায়গায়, মানে লাফ দেওয়ানো যায়, শর্ত ছাড়া। আর শর্ত থাকলে? শর্ত অনুযায়ী লাফ দিতে আছে কন্ডিশনাল জাম্প, যেমন জেজেড, মানে জাম্প ইফ 0 যদি আগের অপারেশনের ফল 0 হয়, জেএনই মানে জাম্প ইফ নট ইকুয়াল, জেসি মানে জাম্প ইফ ক্যারি, ইত্যাদি। এগুলো অনেকটা ফ্লোচার্টের ডায়মন্ড চিহ্নের মতো, অথবা আমাদের দৈনন্দিন জীবনের যদি এটা হয় তবে ওটা করো ধরনের সিদ্ধান্ত। আচ্ছা আচ্ছা। লুপ ইনস্ট্রাকশনও খুব কাজের, কোনো কাজ নির্দিষ্ট সংখ্যক বার করার জন্য। শর্তযুক্ত জাম্প ইনস্ট্রাকশন কখন কাজে লাগে?
যখন কোনো কন্ডিশনের উপর ভিত্তি করে ফ্লো বদলাতে হয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ইফ এলস বা ফর ওয়াইল লুপের একদম গোড়ার কথা মনে হচ্ছে এগুলো। আচ্ছা, আর যদি ফাংশনের মতো কোনো নির্দিষ্ট কাজ বারবার করার দরকার পড়ে, মানে কোড রিইউজ? হ্যাঁ, তার জন্য ব্যবস্থা আছে। আছে কল আর আরইটি ইনস্ট্রাকশন। কল দিয়ে একটা সাবরুটিন মানে একটা ছোট প্রোগ্রাম বা ফাংশন চালানো হয়। ঠিক। কাজ শেষ হলে ওই সাবরুটিনের শেষে থাকা আরইটি মানে রিটার্ন নির্দেশটা এক্সিকিউট হয়। তখন প্রোগ্রাম কন্ট্রোল আবার মূল প্রোগ্রামে ফিরে আসে। ঠিক যেখান থেকে কল করা হয়েছিল তার পরের লাইন থেকে কাজ শুরু হয়। কিন্তু ফেরার ঠিকানাটা মনে রাখে কিভাবে? তার জন্য স্ট্যাক ব্যবহার করা হয়। স্ট্যাক হলো মেমরির একটা বিশেষ জায়গা। কল করার সময় পরের লাইনের ঠিকানাটা স্ট্যাকে পুশ করা হয়, মানে রেখে দেওয়া হয়। আরইটি ইনস্ট্রাকশন ওই ঠিকানাটা স্ট্যাক থেকে পপ করে, মানে তুলে নিয়ে সেখানে ফিরে যায়। স্ট্যাক কাজ করে লাস্ট ইন ফার্স্ট আউট বা লাইফো পদ্ধতিতে। প্লেট একটার উপর একটা রাখলে যেমন হয় আর কি। বাহ! তাহলে কল হলো কাউকে ডেকে কাজ দেওয়া, আর আরইটি হলো কাজ সেরে ফিরে আসা, আর স্ট্যাক সেই ফেরার পথটা মনে রাখছে। সাবরুটিন থেকে মূল প্রোগ্রামে ফেরার জন্য কোন ইনস্ট্রাকশন ব্যবহার হয়? আরইটি। ব্যাপারটা পরিষ্কার হলো? চলুন একটা খুব সহজ উদাহরণ দেখি। দুটো হেক্সাডেসিমাল সংখ্যা, ধরুন 10H আর 20H, যোগ করার একটা 8086 অ্যাসেম্বলি কোড। অ্যাসেম্বলি ডট মডেল স্মল, এটা ডিরেক্টিভ, মেমোরি মডেল বলছে। ডট ডেটা, ডিরেক্টিভ, ডেটা সেগমেন্ট শুরু। নাম 1 ডিবি 10H, ডিরেক্টিভ, নাম 1 নামে 1 বাইট ডেটা 10H। নাম 2 ডিবি 20H, ডিরেক্টিভ, নাম 2 নামে 1 বাইট ডেটা 20H। সাম ডিবি, ডিরেক্টিভ, সাম নামে 1 বাইট জায়গা ফলাফলের জন্যে। ডটস কোড, ডিরেক্টিভ, কোড সেগমেন্ট শুরু। ডট স্টার্টআপ, ডিরেক্টিভ, প্রোগ্রাম শুরু। মুভ এএল, নাম 1, এটা ইনস্ট্রাকশন, নাম 1 এর মান এএল রেজিস্টারে আনো। অ্যাড এএল, নাম 2, ইনস্ট্রাকশন, এএল এর মানের সাথে নাম 2 যোগ করো। মুভ সাম এএল, ইনস্ট্রাকশন, এএল এর মান মানে যোগফল সামে রাখো। ডট এক্সিট, ডিরেক্টিভ, প্রোগ্রাম শেষ। এন্ড, ডিরেক্টিভ, অ্যাসেম্বলি শেষ। আচ্ছা, এখানে মুভ আর অ্যাড হলো ইনস্ট্রাকশন, মানে কাজ করছে। আর বাকি ডট মডেল, ডট ডেটা, ডিবি, ডট কোড, ডট স্টার্টআপ, ডট এক্সিট, এন্ড এগুলো হলো ডিরেক্টিভ, মানে অ্যাসেম্বলারকে নির্দেশ দিচ্ছে। আর এএলটা কি বললেন? এএল হলো প্রসেসরের ভেতরে থাকা একটা 8 বিটের রেজিস্টার, মানে খুব দ্রুত কাজ করার জন্য ছোট অস্থায়ী মেমরি। বুঝেছি। এই উদাহরণটা দেখে ডিরেক্টিভ আর ইনস্ট্রাকশনসের পার্থক্যটা একদম পরিষ্কার হলো। মনে রাখার জন্য এই লাইনটা ব্যবহার করা যেতে পারে। ডিরেক্টিভ পথ দেখায়, ইনস্ট্রাকশন কাজ করায়। ঠিক, ডিরেক্টিভস গাইড, ইনস্ট্রাকশনস অ্যাক্ট। হ্যাঁ, তাহলে আজকের আলোচনায় আমরা বেশ কয়েকটা জিনিস বুঝলাম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি, এর দুটো মূল অংশ ইনস্ট্রাকশন আর ডিরেক্টিভ। জরুরি কিছু ডিরেক্টিভ দেখলাম, যেমন সেগমেন্ট, অ্যাজিউম, ডিবি, ডিডব্লিউ, ওআরজি, এন্ড। আর প্রধান কিছু ইনস্ট্রাকশন গ্রুপ, গাণিতিক যেমন অ্যাড, সাব, লজিক্যাল যেমন অ্যান্ড, ওর, এসএচএল, ব্রাঞ্চ যেমন জেএমপি, জেজেড, লুপ, আর সাবরুটিন কল যেমন কল, রেট। হ্যাঁ, আর আমরা দেখলাম কিভাবে অ্যাসেম্বলার এই সাংকেতিক কোডকে মেশিন কোডে বদলায়। একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে এর প্রয়োগও বোঝার চেষ্টা করলাম। স্ট্যাকের ভূমিকাটাও একটু ছুঁয়ে গেলাম। এখন অনেকের মনে হতেই পারে, যেখানে পাইথন, জাভার মতো এত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, সেখানে কষ্ট করে অ্যাসেম্বলি শিখে কি লাভ? হ্যাঁ, এই প্রশ্নটা আসতেই পারে। কারণটা বেশ গভীর। অ্যাসেম্বলি জানলে কম্পিউটারের হার্ডওয়্যার ঠিক কিভাবে কাজ করে, মানে মেমরি কিভাবে ব্যবহার হয়, রেজিস্টারগুলো কি করে, সেটার একটা একেবারে ভেতরের স্বচ্ছ ধারণা পাওয়া যায়। অপারেটিং সিস্টেম, কম্পাইলার, এগুলো ভেতরে ভেতরে কিভাবে কাজ করে সেটা বোঝা অনেক সহজ হয়ে যায়। এমবেডেড সিস্টেমে ধরুন মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং, যেখানে প্রতিটা বাইট আর প্রতিটা ক্লক সাইকেল গুরুত্বপূর্ণ, সেখানে অ্যাসেম্বলির ব্যবহার প্রায় অপরিহার্য। মানে রিসোর্স যেখানে খুব সীমিত।
একদম খুব ক্রিটিক্যাল কোডের পারফরম্যান্স অপটিমাইজ করতে মানে খুব ফাস্ট বানাতে অথবা কোনো সফটওয়্যার কিভাবে কাজ করছে সেটা বিশ্লেষণ করতে মানে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অ্যাসেম্বলি জানতেই হয় আর ভবিষ্যতে টেক ট্রেন্ড যেমন ধরুন ইন্টারনেট অফ থিংস বা হাই পারফরম্যান্স কম্পিউটিং এই সব ক্ষেত্রেও কিন্তু অ্যাসেম্বলির জ্ঞান দারুণ কাজে দেবে সত্যিই তো ভাবুন তো আমরা যে ডিভাইসগুলো রোজ ব্যবহার করি সেগুলোর একদম ভেতরে কি চলছে সেটা বুঝতে পারাটা কতটা রোমাঞ্চকর হতে পারে অথবা অ্যাসেম্বলি ব্যবহার করে কি এমন কিছু তৈরি করা সম্ভব যা হয়তো হাই লেভেল ভাষায় করা খুব কঠিন বা অনেক ধীর গতির হতো এই প্রশ্নগুলো রইল আপনাদের ভাবনার জন্য আজকের মতো এখানে শেষ করছি আবার কথা হবে অন্য কোনো বিষয়ে এমনই এক গভীর আলোচনা